একীভূত হচ্ছে না এনসিপি ও গণ অধিকার পরিষদ। দলের নাম, নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো নিয়ে মতবিরোধী কারণ নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা প্রশ্নেই বিপরীত মেরুতে দল দুটি। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী শহীদুল আলম। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম বিমানবন্দরে কড়া নিরাপত্তা। সন্দেহজনক যাত্রীদের ওপর নজরদারি জোরদার। সমুদ্র বন্দর এলাকায় মিছিল সমাবেশ নিষিদ্ধ। 11টা থেকে 12টা পর্যন্ত গুলি চলেছিল। গত বছরেই কিন্তু এই সেম একটা অবস্থা তৈরি হয়েছিল আমাদের এলাকায়। একটা মানুষ মারাও গিয়েছিল। মিয়ানমারে গোলাগুলির শব্দে উখিয়া টেকনাফে আতঙ্ক, কেঁপে উঠছে ঘুমধুম সীমান্ত। আপাতত কৃষিকাজে যাচ্ছেন না অনেকে, নিরাপত্তা হুমকি নেই বলছে বিজিবি। এবং চারদিকে ধ্বংসযজ্ঞ, হারিয়ে গেছে সব স্মৃতিচিহ্ন। ভিটে মাটিতে ফিরে ফিলিস্তিনিদের হাহাকার। চুক্তি মেনে গাজা থেকে এখনো পুরোপুরি সরেনি নেতানিয়াহু বাহিনী। দেখছিলেন শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আইরিন আয়াত। কয়েক দফা আলোচনা হলেও শেষ পর্যন্ত ভেস্তে যাচ্ছে গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির একীভূত হওয়ার প্রক্রিয়া। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের অভিযোগ, এনসিপির কয়েক নেতার নেতিবাচক অবস্থানের কারণেই থমকে গেছে আলোচনা। যদিও এখনো বিস্তারিত মন্তব্যের সময় আসেনি উল্লেখ করে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দুই দলের একীভূত হওয়ার বিষয়ে এনসিপিতে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের বক্তব্যই আছে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন ছিল একই ছাতায় আসতে পারে তরুণদের দুই রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যে দল দুটির শীর্ষ নেতারা 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে লড়েছিলেন একই প্ল্যাটফর্মে একই সঙ্গে। তবে বেশ কয়েক দফা আলোচনা চললেও পুরনো সতীর্থদের একই দলে ফেরার সম্ভাবনা এখন ক্ষীণ বলেই ইঙ্গিত দিচ্ছেন দল দুটির নেতারা। মূলত দলের নাম, নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো সহ মৌলিক কিছু ইস্যুতে মতবিরোধের কারণে মুখ থুবড়ে পড়ে গণ অধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার প্রক্রিয়া। এনসিপির কয়েকজন নেতৃবৃন্দের বক্তব্যের কারণে এখন এটা থমকে গেছে। আমি জানি না আসলে আদৌ হবে কিনা, বাট আমরা বসবো। তাদের কয়েকজন নেতৃবৃন্দ তারা যে হীনমন্যতার মধ্যে রয়েছে, মূলত নিজেদের নেতাগিরি টিকিয়ে রাখার জন্য তারা মনে করছে যে এই দুটা দল এক হয়ে গেলে নেতৃত্বের সুষম বন্টন হবে। এই হীনমন্যতা জায়গা থেকে এনসিপির কয়েকজন নেতৃবৃন্দ তারা এখন এই একটা ইতিবাচক প্রক্রিয়া, এটাকে তারা ধ্বংস করার জন্য নানান ধরনের নেতিবাচক মন্তব্য তারা দিচ্ছে। এমনকি গণমাধ্যমের সামনে গণ অধিকার পরিষদকে নিয়ে নানান ধরনের নিষেধাজ্ঞা করেছে। এই যে মিথ্যাচার করে গণ অধিকার পরিষদকে নিয়ে নানান ধরনের মন্তব্য করা, এটা আমাদের কাছে অত্যন্ত খারাপ লেগেছে। গণ অধিকার পরিষদ এনসিপিতে যোগদান করবে কি করবে না, এটা নিয়ে আমাদের পার্টির ফোরামে আমরা অনেক ধরনের কথা বলেছি। এখানে যেমন ইতিবাচক দিকও ছিল, নেতিবাচক অনেকগুলো বিষয় নিয়েও কথা হয়েছে। কিন্তু এটা যেহেতু একটা প্রাথমিক আলোচনার পর্যায়ে এবং আমরা যেহেতু এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হইনি, সে কারণে এখনও পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করার সুযোগ তৈরি হয়নি। তবে একীভূত না হলেও দল দুটির মধ্যে নির্বাচনে জোট বা সমঝোতার সম্ভাবনা কতটুকু, সে প্রশ্নেও দুই মেরুতে দুই দল। মধ্যপন্থী যে দলগুলো আছে তাদের সঙ্গে এক ধরনের বোঝাপড়া যদি তৈরি হয়, নির্বাচনী জোট যদি তৈরি হয়, তার জন্য আমরা ওপেন রয়েছি। সেক্ষেত্রে সেটা গণ অধিকার পরিষদ হতে পারে, অন্য যে দলগুলো রয়েছে সেগুলো সেটা হতে পারে। এনসিপির সাথে আমরা কোনোভাবেই নির্বাচনী জোট করব না এবং সেই সম্ভাবনা জিরো। এনসিপি এত বড় দল না যে তার সাথে জোটে গিয়ে আমি ক্ষমতার অংশীদার হতে পারবো। কিন্তু এনসিপির মধ্যে যে ধরনের এক ধরনের হীনমন্যতা কয়েকজন নেতার মধ্যে, এই কারণে এই সম্ভাবনা আসলে সৃষ্টি হচ্ছে না। তাদের সাথে নির্বাচনী জোট করার কোনো সম্ভাবনা নাই। বাট তারা যদি এখনও আন্তরিক থাকে যে তারা আমাদের সাথে এসে আমরা উভয় মিলে আমরা একটি বড় দল হব, সেক্ষেত্রে আমরা অত্যন্ত ইতিবাচক এবং আন্তরিক। বাট তাদের সাথে কোনো নির্বাচনী জোট আমাদের হবে না। প্রতিষ্ঠার 3 বছর পর গত বছরের সেপ্টেম্বরে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় গণ অধিকার পরিষদ। আর ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ হওয়া এনসিপি এখন নিবন্ধন ও প্রতীকের অপেক্ষায়। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম। আজ ভোর 4:55 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে পৌঁছান তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, গাজা পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যেতে হবে। শাহিন আলমের রিপোর্ট। আলোচিত আলোকচিত্রী শহীদুল আলম ঢাকার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখর হয়ে ওঠে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল। সৃষ্টি হয় আবেগঘন মুহূর্তের। গাজায় ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সমুদ্রপথে যাত্রা করা গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় অংশ নেন একমাত্র বাংলাদেশি শহীদুল আলম। সেখানে তিনি ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন। বেশ কিছুদিন কারাগারে আটক থাকার পর বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় শনিবার সকালে নিরাপদে দেশে ফেরেন তিনি। গণমাধ্যমের মুখোমুখি হয়ে শহীদুল আলম বলেন, যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন পুরোপুরি মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। অনেক মানুষকে ধন্যবাদ জানাবো। প্রথমে বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সাড়া দিয়েছে। গাজার মানুষরা এখনও আক্রান্ত, তাদের উপর এখনও নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। আমাদের আসল সংগ্রাম বাকি আছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। আমি যেতে পেরেছি, অনেকে যেতে পারিনি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল, তারা যেতে চেয়েছে। আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। দেশের মাটিতে পা রাখার আগ পর্যন্ত বেশ উৎকণ্ঠায় ছিলেন শহীদুল আলমের স্বজন, ভক্ত ও অনুরাগীরা। তবে তিনি সুস্থভাবে ফিরে আসায় বেশ উচ্ছ্বসিত তারা। মিশ্র অভিজ্ঞতা, একদিক থেকে ভালো লাগার এবং আরেক দিক থেকে আসলে একটা ভয়ের বিষয়ও ছিল যে আসলে কি হবে, শেষ পর্যন্ত ওনাকে আমরা কতদিন পরে পাবো, এটা একটা খুব টেনশনের বিষয় ছিল। ফাইনালি আসলে অত দূর যেতে হয়নি আমাদের, এটার জন্য থ্যাঙ্কস টু গড। লিটারালি ট্রমাটাইজ হয়ে গেছিলাম আমি, যে কি অবস্থা, সারাদিন টিভির মধ্যে ছিলাম, কি বলবো। আর আজকে আসতেছে, সারা রাত না ঘুমায় আসছি যে জানার জন্য যে কি অবস্থা, যতক্ষণ না দেখবো মন শান্তি হবে না। শহীদুল আলমের এই সাহসী উদ্যোগের জন্য অনেকে তাকে অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক বিবৃতিতে বলেন, শহীদুল আলম এই অভিযানে অংশ নিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশের অদম্য চেতনার এক উজ্জ্বল প্রতীক। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ড পাড়া নাম ভিনদেশি হলেও দেশেই অবস্থান, তাই তো যেতে লাগে না পাসপোর্ট, ভিসা। বর্ষায় খাগড়াছড়ির নিউজিল্যান্ড পাড়ার সড়ক থেকেই দেখা মেলে পাহাড়ের ওপর দিয়ে ভেসে চলা মেঘের ভেলা। উপভোগ করা যায় সূর্যোদয়, সূর্যাস্ত। এ নিয়ে সংবাদের শেষাংশে থাকছে প্রতিবেদন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে আকাশপথে যাত্রী পরিবহন নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। সমুদ্র বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পুলিশ। বিমানবন্দরে যেমন 4 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, তেমনি বন্দরের আশেপাশের এলাকায় নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের মিছিল, সমাবেশ ও অতিরিক্ত জনসমাগম। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে এরই মধ্যে দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি করে নোটিশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। অবশ্য তার আগে থেকেই অপ্রীতিকর ঘটনা এড়াতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্দেহজনক যাত্রীদের উপর যেমন নজরদারি বাড়ানো হয়েছে, তেমনি পুরো বিমানবন্দর এলাকায় টহল বাড়িয়েছে নিরাপত্তা কর্মীরা। অবশ্য বিমানবন্দরের সার্বিক নিরাপত্তায় বিমান বাহিনীর নেতৃত্বে একটি টাস্ক ফোর্সও সক্রিয় রয়েছে। আমাদের এখানে বিমান বাহিনীর পক্ষ থেকে টাস্ক ফোর্স আছে, আমাদের এফসেক আছে। তো আমাদের এখানে আমার মনে হয় আমাদের নিরাপত্তা ব্যবস্থা খুবই অত্যন্ত সুস্থভাবে সম্পন্ন হচ্ছে এবং আমরা কন্টিনিউয়াস প্রতিটা নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় সাধন করছি। নগরীর পতেঙ্গা এলাকায় বিমানবন্দরের অবস্থান হয়, আশপাশে রয়েছে বেশ কিছু বসতি। আর তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে বিমানবন্দর ও আশপাশের এলাকার সীমানা প্রাচীরও নিরাপত্তার নিশির কাজে লাগানো হয়েছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং আনসার সদস্যদের। নিরাপত্তা পেট্রোলিংয়ের পাশাপাশি আমাদের পেট্রোলিংয়ের সংখ্যা আমরা বাড়িয়েছি। পাশাপাশি আমাদের নিরাপত্তা যে সকল এজেন্সি এয়ারপোর্টে কাজ করে তাদেরকে নিয়ে তাদের সমন্বয়ে আমরা আমাদের টহল সংখ্যা বৃদ্ধি করছি। প্লাস আমাদের একটা সমন্বয় কমিটির
মাধ্যমে যেন নিরাপত্তাটাকে আরো জোরদার করা যায়। এদিকে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় নগরী বারিক বিল্ডিং হয়ে নিমতলা বিশ্ব রোড, কাস্টমস মোড় হয়ে সলগলা ক্রসিং এলাকায় সব ধরনের মিছিল সমাবেশের উপর 30 দিনের নিষেধাজ্ঞা জারি করে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। বন্দর কেন্দ্রিক যে কিছু গুরুত্বপূর্ণ স্পট আছে বা গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেমন বারিক বিল্ডিং, আপনার 3 নম্বর জেটি গেট, এগুলো গুরুত্বপূর্ণ স্পট। এই এলাকাগুলোতে যদি আপনার কোনো মিছিল মিটিং বা কোনো ধরনের কোনো সভা সমাবেশ করা হয়, তাহলে দেখা যায় যে বন্দরে আপনার যে গাড়ি প্রবেশ করতে পারে না, বের হইতে পারে না। নগরীর আগ্রাবাদ হয়ে পতেঙ্গা উপকূল নিয়ে 10 বর্গ কিলোমিটারের মধ্যে বন্দর ও বিমানবন্দর ছাড়াও 2টি সরকারি ইপিজেড, পদ্মা, মেঘনা, যমুনার তেল স্থাপনা এবং আরো কয়েকটি সরকারি বেসরকারি তেল শোধনাগার রয়েছে। আর এই অঞ্চলটিকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করে আসছে আইন শৃঙ্খলা বাহিনী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মিয়ানমারের ভেতরে রাতে গোলাগুলির ঘটনায় কক্সবাজারের রুখিয়া ও বান্দরবানের ঘুমধুম সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তার কারণে আপাতত কৃষিকাজে যাচ্ছেন না অনেক বাসিন্দা। তবে বিজিবি জানিয়েছে সংঘর্ষ বাংলাদেশে নয়, মিয়ানমারের ভেতরে চলছে। স্থানীয়দের সাবধানতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়ে বিজিবি বলছে পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছেন তারা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বান্দরবনের ঘুমদুম ও কক্সবাজারের উখিয়ার রহমতের বিল এলাকা। রাতের নীরবতা ভেঙে গভীর রাতে শোনা যায় প্রচণ্ড গোলাগুলির শব্দ। মিয়ানমারের অভ্যন্তরে চলা এই সংঘর্ষ আতঙ্ক ছড়িয়েছে সীমান্তবর্তী জনপদে। ধামনকালী, আঞ্জুমান পাড়া, রহমতের বিল সহ আশপাশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাও শুনেছেন গুলির শব্দ। ভয়ে অনেকেই বন্ধ করে দিয়েছেন কৃষিকাজ। 11টা বাজে, 11টা থেকে 12টা পর্যন্ত একরকম গুলি চলেছিল। বান্দরবনের ঘুমদুম সীমান্তেও মিয়ানমারের ভেতরের গোলাগুলির আওয়াজ ভেসে আসে। ওপারে সংঘর্ষ হলে এপারের নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। মায়ানমার সীমান্তে যেহেতু আমাদেরই বসবাস, এটা তো স্বাভাবিক হবেই। গত বছরেই কিন্তু এই সেম একটা অবস্থা তৈরি হয়েছিল আমাদের এলাকায়, এবং ইনসিডেন্টলি একটা মানুষ মারাও গিয়েছিল। ধান ক্ষেতের মাঝে তো এই অবস্থা অনেকে যায় না পারে, এবং প্রশাসনের বাধা দেবে অবস্থা যাইলে হারিয়ে যায়। তো গুলি চালাচলি আজ কি কোনো মানুষ যাই পারিব না পারিব। হালকা গোলাগুলির বইয়ের হারে গুদা না যায়, দানও তো সাইকেল না যায়। সীমান্তবর্তী বাসিন্দাদের আতঙ্ক দূর করতে সচেতনতা বৃদ্ধি ও সতর্কতা অবলম্বনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা সীমান্তর বাসিন্দাদেরকে গত রাত্রি থেকে সতর্ক করতেছি, এখনও সতর্ক করতেছি যে কোনো মুহূর্তে তারা আবার দাঙ্গা করতে পারে। যে কোনোভাবে আমাদের সতর্ক থাকতে হবে। তবে বিজিবি বলছে সংঘর্ষ পুরোপুরি মিয়ানমারের অভ্যন্তরে, বাংলাদেশ সীমান্তে এখনো কোনো নিরাপত্তা হুমকি নেই। আমাদের সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময়ে মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ ঘটে, যা বাংলাদেশের ভেতরে নয়। এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বদা প্রস্তুত এবং সতর্কভাবে দায়িত্ব পালন করে আসছে। বাংলাদেশ মিয়ানমার প্রায় 271 কিলোমিটার সীমান্ত জুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সকালের সময় আরও থাকছে। নীরব ঘাতক হয়ে আলোক দূষণের হানা, দৃষ্টিসীমা কমছে মানুষের, বাড়ছে মানসিক চাপ, বিপন্ন হচ্ছে প্রাণীকুলের প্রজনন ও জীবনচক্র। সতর্ক না হলে ভয়াবহ পরিস্থিতি তৈরির শঙ্কা। চট্টগ্রামে বাড়ছে চিকুনগুনিয়ার প্রকোপ। আক্রান্তদের মধ্যে 81% বেশি রোগীর জ্বর ছিল। 73% ভুগেছেন একাধিক হাড়ের জয়েন্টের তীব্র ব্যথায়। নারী ও মধ্যবয়সীদের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে চিকুনগুনিয়া। জেলার মা ও শিশু মেডিকেল কলেজের গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। চট্টগ্রামে এবছর চিকুনগুনিয়া ভয়াবহ আকার ধারণ করেছে। সম্প্রতি এ রোগ নিয়ে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের গবেষণায় উঠে এসেছে আক্রান্তদের মধ্যে অর্ধেকেরও বেশি জ্বরে আক্রান্ত হয়েছেন। বেশিরভাগই তীব্র ব্যথায় কাবু হয়েছেন। আক্রান্তদের মধ্যে নারীর সংখ্যা পুরুষের তুলনায় বেশি ছিল। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের একদল গবেষক গবেষণাটি পরিচালনা করেছেন, যা সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক মেড আর্কাইভ প্ল্যাটফর্মে প্রিপ্রিন্ট আকারে প্রকাশিত হয়েছে।
মূলত জুন থেকে আগস্ট পর্যন্ত 3 মাস ধরে 120 জন রোগীর উপর গবেষণাটি করা হয়। তাদের মধ্যে 81%-এরও বেশি রোগীর জ্বর ছিল এবং 73% রোগী একাধিক হাড়ের জয়েন্টে তীব্র ব্যথায় ভুগেছেন। এছাড়া 35%-এর গোড়ালিতে ফোলা ও ব্যথা এবং 34%-এর ফুসকুড়ি দেখা গেছে। শহর এলাকার বেশি আক্রান্ত প্রবণতা বেশি এবং মধ্যবর্তী বয়সের রোগী ওয়ার্কিং পিপলরা বেশি করে গণহারে আক্রান্ত হচ্ছে এটাতে, এবং এটা জ্বর নিয়ে আসে সাথে ব্যথা, এবং ব্যথাটা জ্বরটা চলে যায়, জীবন সংশয়ের হার বা ডেঙ্গুর মতো প্রাণঘাতী না এই রোগটা, কিন্তু কর্মঘণ্টা লস করতেছে। গবেষণায় দেখা যায় নারী ও মধ্যবয়সীদের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে চিকুনগুনিয়া। যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই ভুগছেন শরীরের তীব্র ব্যথায়। ব্যথা মানে বলার মতন না, ডানও হওয়া যায় না, বামও হওয়া যায় না, সোজা হওয়া যায় না। দুধ নিয়ে আমার এমন ব্যথায় শুরু হয়, আমি ফার্মেসি থেকে হাঁটে আসার মানে শক্তি পাচ্ছি না। কোমরে ব্যথা ছিল, হাঁটু ব্যথা ছিল, হাত পা ব্যথা, মাথায় যন্ত্রণা। চিকুনগুনিয়া হওয়ার পরে ব্যথা 2 থেকে 3 মাস থাকতে পারে, তাই যারা আক্রান্ত হচ্ছেন তাদের ডাক্তারের শরণাপন্ন হতে বলছেন চিকিৎসকরা। এটা খুবই একটা নর্মাল জিনিস যে চিকুনগুনিয়া হওয়ার পরে ব্যথাটা থাকবে এবং এটা প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত থাকতে পারে। এটা চিকিৎসকের শরণাপন্ন হয়ে নিয়মিত যদি উনি ওষুধ নেয় তাহলে আমার মনে হয় এটা ভালো হয়ে যায়। গবেষণায় 5 জন রোগীর ক্ষেত্রে চিকুনগুনিয়া ও ডেঙ্গু ভাইরাসের দ্বৈত সংক্রমণ ধরা পড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য বাড়তি ঝুঁকি হিসেবে দেখছেন চিকিৎসকেরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে ফেনীতে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি মাসে এই পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় 100 শতাধিক মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফেনী জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিয়ার সজল। ফেনীতে উদ্বেগজনক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ফেনীর স্বাস্থ্য বিভাগ যে তথ্য দিচ্ছে সেই তথ্য অনুযায়ী গড়ে প্রতিদিন 15 থেকে 20 জন রোগী শনাক্ত হচ্ছে, এবং এ সকল রোগীরা বর্তমানে ফেনীর জেনারেল হাসপাতাল সহ ফেনীর যে উপজেলা হাসপাতালগুলো রয়েছে, পাশাপাশি যে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিকগুলো রয়েছে সেখানে চিকিৎসাধীন রয়েছে। এবং স্বাস্থ্য বিভাগের যে তথ্য সেটি বলছে এই গত কয়েক সপ্তাহ ধরে এই প্রকোপটা একটু বেড়ে চলেছে। ফেনীর 6টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি প্রকোপ দেখা দিয়েছে ফেনীর দাগনভূঞা উপজেলায়, এবং যে তথ্যটি স্বাস্থ্য বিভাগ দিচ্ছে তাতে করে গত বৃহস্পতিবারও এখানে কিন্তু 24 ঘন্টায় 49 জনের নমুনা সংগ্রহ করে কিন্তু 17 জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে, এবং গত কয়েকদিন ধরে একই রেশিও কিন্তু এভাবে চলে আসছে। এবং এই যে রোগীরা এটা কিন্তু অনেকেই আগে ঢাকা চট্টগ্রামের তাদের ট্রাভেল হিস্ট্রি ছিল বা যাতায়াত ছিল, এরকম সংখ্যা থাকলেও ইদানিং কিন্তু এমন রোগী শনাক্ত হচ্ছে যারা জেলার বাইরে কোথাও যায়নি। তার মাধ্যমে বোঝা যায় যে ডেঙ্গুর যে বিচরণ তা জেলা জুড়ে রয়েছে, এবং এজন্য স্বাস্থ্য বিভাগ এবং যারা জেলা প্রশাসন তারা বলছেন যে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনের যে কার্যক্রম তা চলমান থাকলেও স্থানীয়রা যেটা বলছেন তা পর্যাপ্ত নয়, এবং মশার যে প্রকোপ তা দিন দিন বাড়ছে, যার ফলে কিন্তু ডেঙ্গু রোগী আক্রান্তের সংখ্যা বাড়ছে। এজন্য স্বাস্থ্য বিভাগ মশার যে দমন তার পাশাপাশি সচেতনতার বিষয়টি কিন্তু তারা জোর দিয়ে আসছেন। এবং এখন পর্যন্ত যদি বলি এই সদর হাসপাতালে 8-10 জন রোগী ভর্তি রয়েছে, এবং বিভিন্ন প্রাইভেট ক্লিনিকগুলোতেও ভর্তি রয়েছে। প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছে এবং নমুনা সংগ্রহে উদ্বেগজনক সংখ্যক ডেঙ্গু রোগী বাড়ছে। এবং এছাড়া ফেনীর সদর হাসপাতালে কিন্তু আমরা দেখেছি যে এখানে রোগীও রয়েছে উপচে পড়া, যেখানে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলো এখানে কিন্তু প্রায় 5 শতাধিক রোগী প্রতিদিন ভর্তি থাকে, এবং এখানে জনবল সংকটে বিশাল সংখ্যক রোগীদের চিকিৎসা দিতে তারা হিমশিম খাচ্ছে। এবং ডেঙ্গু রোগীদের আমরা দেখেছি যে ডেঙ্গু রোগী সহ অন্যান্য রোগী পাশাপাশি চিকিৎসা নিচ্ছে, এতে করে অন্য রোগীরাও ডেঙ্গুর আশঙ্কায় পড়তে পারেন বলে তারা আশঙ্কিত, এবং তারা চাচ্ছে যে ডেঙ্গুর জন্য আলাদা কর্নার করে সেগুলো যেন অন্য রোগীর সাথে না মিশে সেই ব্যবস্থা যেন কর্তৃপক্ষ করে। এই ছিল আমার কাছে এখান থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম ফেনী থেকে। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। প্রতিনিয়ত নগরবাসীর দৃষ্টি সীমানা থেকে হারিয়ে যাচ্ছে রাতের উজ্জ্বল তারা। আলোয় ভরা বিলবোর্ড, ঝকঝকে ল্যাম্পপোস্ট, ভবনের জানালা গলে বের হওয়া উজ্জ্বল আলো শুধু প্রাণ প্রকৃতি না, শহরকেই যেন করে তুলছে ক্লান্ত ও নিদ্রাহীন। ফলে নগরে তৈরি হচ্ছে অদৃশ্য এক দূষণ, যার নাম আলোক দূষণ বা লাইট পলিউশন। শাহিনুর রহমান শাহিন ও মোহাম্মদ আশরাফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তাসনিয়া নিশাত মিম। 19 শতকে বিজ্ঞানী টমাস আলভা এডিসনের বৈদ্যুতিক বাতি আবিষ্কার পাল্টে দিয়েছিল পৃথিবীকে। আলোর আবিষ্কারে বদলে যায় সভ্যতা। ধীরে ধীরে অন্ধকার জয় করে গড়ে ওঠে আলোকিত নগরী।
আলোর এই জয়যাত্রা একবিংশ শতাব্দীকে দাঁড় করিয়েছে প্রশ্নের মুখে, যে আলো সভ্যতার বন্ধু তার অতিরিক্ত ব্যবহার আজ ধরা দিয়েছে দূষণ রূপে। নগরবাসীদের অনেকেই জানেন না আলোক দূষণ নামে এক দূষণের অস্তিত্ব রয়েছে। পৃথিবীর আকাশ থেকে হারিয়ে যাচ্ছে তারা, ভেঙে যাচ্ছে প্রাণ প্রকৃতির স্বাভাবিক ছন্দ, অদৃশ্য এক শত্রুর মতো আঘাত হানছে মানুষের শরীর ও মনের ওপর। গ্রাম থেকে আকাশ দেখি তাহলে প্রায় 1000 তারা দেখা যায়, কিন্তু ঢাকা থেকে তাকালে দেখা যায় যে 10টার মতো, এর বেশি দেখা যায় না। তো অ্যাস্ট্রোনমিতে স্পেসিফিক্যালি সমস্যা সবচেয়ে বেশি, কারণ অ্যাস্ট্রোনমারদেরকে আকাশের অনেক অন্ধকার বা বলা যায় যে অনেক ক্ষীণ অবজেক্ট দেখতে হয়। আলো যেখানেই জ্বালানো হোক সেটা চারদিকে ছড়ায় যাচ্ছে এবং সেটা আকাশ পর্যন্ত গিয়ে পুরো আকাশের যেসব ধূলিকণা এবং মেঘ এই সব কিছু থেকে প্রতিফলিত হয় এবং আবার বিচ্ছুরিত হয়, স্ক্যাটারিং এবং রিফ্লেকশন। আর্টিফিশিয়াল লাইটের আলো পুরো আকাশে ছড়ায় যাওয়ার কারণে তখন আর অনুজ্জ্বল জিনিস দেখা যায় না। অন্ধকার যাদের আশ্রয়, সেই প্রাণীরা হারাচ্ছে তাদের স্বাভাবিক রাত, দিক হারাচ্ছে পরিযায়ী পাখি, বদলে যাচ্ছে কীটপতঙ্গের আচরণ, বিপন্ন হচ্ছে প্রাণীকুলের প্রজনন ও জীবনচক্র, খাদ্য সংকটে পড়ছে অন্ধকারে চলা নিশাচর প্রাণীরা। নকটার্নাল ইলনেসে হয় কি, রাত্রেবেলা যখন লাইট ওর চোখে পড়ে তখন হয় কি ওরা দেখতে পায় না, আর পুরো অন্ধর মতো হয়ে যায়। ওরা যে খাদ্য খোঁজার, যেটাকে ফরেজিং বলা হচ্ছে, সেই ফরেজিং করতে পারে না ওরা। খাদ্য শৃঙ্খলে ওরা যে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে এই খাবার খোঁজার ক্ষেত্রে, সেই জায়গায় বড় রকমের প্রভাব পড়ে। উচ্চ আলোকমাত্রা শুধু জীববৈচিত্র্যের ওপরই প্রভাব ফেলছে না, মানুষের শরীরেও সৃষ্টি করছে নানা জটিলতা। দৃষ্টিশক্তি কমে যাওয়ার পাশাপাশি বাড়ছে মানসিক চাপ। চোখের মধ্যে একটা রোগ আছে গ্লুকোমা, সেটার মধ্যে যদি হচ্ছে কি এরকম আলো কারো চোখে হচ্ছে গিয়ে পড়ে, এক এক আলোতে সে হচ্ছে গিয়ে প্রথম অবস্থায় চোখের মধ্যে বিভিন্ন রকম হ্যালোজ দেখে, কালার হ্যালোজ দেখে। রাতে যদি আমরা খুব আলোতে থাকি অবশ্যই ব্রেনের উপর ইফেক্ট পড়বে, মনের উপর ইফেক্ট পড়বে, স্মরণ শক্তি, মনোযোগ, স্মৃতি এগুলির উপর ইফেক্ট হবে। সার্কেডিয়ান রিদম নষ্ট হবে, সেরোটোনিন, মেলাটোনিন, ডোপামিন এইসব হরমোনগুলার সিক্রেশনে বিঘ্নিত করবে। লং টার্ম ইফেক্ট হবে, শর্ট টার্ম ইফেক্ট হবে। 4 রকমের আলোক দূষণ হয়: গ্লেয়ার, লাইট ট্রেসপাস, স্কাই গ্লো এবং ক্লাটার। বিশেষজ্ঞরা বলছেন আলোক দূষণ রোধে এখনো কোনো আইন না হওয়ায় নেওয়া যাচ্ছে না কোনো পদক্ষেপ। এ দূষণ নিয়ে সচেতনতা তৈরি করতে না পারলে নগরের পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা তাদের। আলোক দূষণ নিয়ে পার্টিকুলার আইন দরকার, যেমন শব্দ দূষণ নিয়ে আইন হয়েছে, আইনটা যদিও প্রতিপালন কম করা হয় কিন্তু একটা আইন তো রেফারেন্স পয়েন্ট আছে। আলোক দূষণ নিয়েও আইন থাকলে আমরা যারা পরিকল্পনা করি, পরিবেশ নিয়ে কাজ করি, তা আমরা বুঝতে পারবো বিভিন্ন ক্ষেত্রে আমরা উন্নয়নের নামে কি করতে পারবো, কি পারবো না। আলোকে নিয়ন্ত্রণে রেখে পর্যাপ্ত অন্ধকার, এটি এখন সময়ের দাবি। আলোকে সঙ্গে রেখেই প্রকৃতি চায় তার স্বাভাবিক ছন্দ। আলো হবে সেই বন্ধু যা ভেঙে দেবে অন্ধকার, কিন্তু কখনোই হারিয়ে যাবে না রাতের প্রকৃতি। পলিথিন, প্লাস্টিক, বায়ু কিংবা পানি দূষণ, এই সকল ধরনের দূষণ নিয়ে রয়েছে আইন ও সচেতনতা। কিন্তু রাতের অতিরিক্ত কৃত্রিম আলো পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর যে নেতিবাচক প্রভাব ফেলছে তা নিয়ে নেই কোনো পর্যবেক্ষণ ও নির্দেশনা। যেখানে আলোর অস্তিত্ব দিনের সঙ্গে বাঁধা, সেখানে রাত যেন আজ দিনের চেয়েও আলোকিত। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। পরিবেশ বাঁচাতে পলিথিনের বিকল্প হিসেবে পাটকে সামনে আনা হলেও বাস্তবতা ঠিক উল্টো। দিনে দিনে হতাশ হয়ে পড়ছেন পাট চাষিরা। বছরের পর বছর ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাট কল আর গবেষণা স্থবিরতা প্রশ্নবিদ্ধ করছে কর্তৃপক্ষের সদিচ্ছাকে। সমন্বিত পরিকল্পনার অভাবে সোনালী আঁশের সম্ভাবনা কি কেবল কাগজ কলমে সীমাবদ্ধ থাকবে? বিস্তারিত জানবো আলামিন তুষারের রিপোর্টে। যশোরের ফিরোজ হাসান আর তার ভাই পাটের সঙ্গে জড়িত বহু বছর ধরে, দেখেছেন সোনালী সময়ও। যদিও আগের চেয়ে পাট চাষ কমিয়ে দিতে বাধ্য হয়েছেন তারা। তবে যখন পরিবেশ বাঁচাতে পলিথিনের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যকে সামনে আনার কথা হলো, তখন তার মতোই আরো অনেক পাট চাষি নতুন করে স্বপ্ন দেখেন। পাটের দাম পায় না বিধায় মানুষ পাট করে না, অন্য কিছু করে, তখন ওই পলিথিনটা বাজারে বেশি ছড়ায়, পাটের দাম বেশি। পাটের ব্যাগ যদি আমরা 5 টাকা একটা ব্যাগ কিনতে পারি, তাহলে তো আমরা 10 টাকা দিয়ে পলিথিন কিনবো না। পলিথিন দেশে যে অবস্থা হয়েছে তাতে তো পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। কারণ পাট দিয়ে যদি পলিথিনের চাহিদা মেটানো যায় তাহলে আমাদের জন্য উপকার, পরিবেশের জন্য উপকার। কিন্তু বাস্তবতায় কেবলই একরাশ নিরাশা। তাদের দাবি দাম পেলেও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে চাহিদা বাড়ছে না এই পণ্যের।
তাতে দিন যত গড়াচ্ছে ততই আগ্রহ হারাচ্ছেন অনেকে। এতে পলিথিন উৎপাদন বন্ধ করে এর বিকল্প আনার ব্যাপারে দায়িত্বশীলদের কাজ নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। যদি মিল কারখানা চালু থাকতে পাটের দাম আরো বাড়তো। পলিথিন উঠাই দিলে পাটের বাজার ভালো হবে, এইটা করলেই সবচেয়ে ভালো। যারা এর মানে আছে পরিচালক আছে তারাই একটু সতর্ক হলে ভালো হয়। এদিকে পলিথিনের বিপরীতে পাটের ব্যাগকে সহজলভ্য করার কথা বলা হচ্ছে। অন্যদিকে বছরের পর বছর ধরে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পড়ে আছে। এ ব্যাপারে কোনোভাবেই ক্যামেরায় কথা বলতে রাজি নন পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান। যদিও জনসংযোগ কর্মকর্তা লিখিতভাবে জানালেন কর্পোরেশনের আওতায় থাকা 25টি পাটকলের 13টি চালু করতে এরই মধ্যে ইজারা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে কাজ চলছে বাকিগুলোরও। সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত সবগুলো পাটকল এখন বন্ধ। যেগুলো উৎপাদন হচ্ছে সবগুলো যাচ্ছে বেসরকারি পাটকলগুলোতে। সেই জায়গা থেকে যেখানে বারবার বলা হচ্ছে যে পলিথিনের বিরুদ্ধে গিয়ে পাটের তৈরি ব্যাগ ব্যবহার করা হবে, সেই জায়গা থেকে এই যে কথা আমি বললাম তা কি আদৌ যুক্তিযুক্ত? পাট গবেষণা ইনস্টিটিউট এখাতে প্রযুক্তি সম্প্রসারণ, আঁশের গুণগত মান উন্নয়নে কাজ করে। তবে নানা অনিয়ম, গবেষণায় বাজেট সীমাবদ্ধতা আর নতুন প্রযুক্তি বাণিজ্যিকীকরণের অনীহা পিছিয়ে দিচ্ছে বৈজ্ঞানিক অগ্রগতি। 20 থেকে 25 টাকার ব্যাগ কিনবে না লোকজন, তাহলে কিছু সাবসিডি দিয়ে এটাকে মনে হয় প্রমোট করা যায়। আমরা এখনো ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে কাজ করছি। অনেক পুরাতন যন্ত্র, সেই যন্ত্রপাতির আধুনিকায়ন খুব জরুরি ছিল। এই আধুনিকায়ন হলে আমরা আমাদের এই ফ্যাসিলিটিসটা পেয়ে যাব এবং আমরা আধুনিক কাজগুলি করতে পারবো। কৃষি অর্থনীতিবিদরা বলছেন পাটকে ব্যবহার করে পলিথিনের বিকল্প হিসেবে অন্য কোনো পণ্য আনার সক্ষমতা অর্জন করতে পারলে সেটাও দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে কয়েক ধাপ। তবে এর জন্য জোর দিতে হবে গবেষণা আর পৃষ্ঠপোষকতায়। পাটের ব্যাগ তৈরির ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে এবং সেই সঙ্গে আমাদের সায়েন্টিস্ট যারা আছে তাদেরকে উৎসাহিত করতে হবে। সেটা যদি করতে হয় তাহলে অবশ্যই পাট গবেষণার উপর গুরুত্ব দিতে হবে এবং পাট ডাইভার্সিফিকেশনের নিয়ে যারা কাজ করে তাদেরকে উৎসাহিত করতে হবে। কেবল আইন করে পলিথিন ব্যবহার বন্ধ করা যাবে না, তার প্রমাণ বাংলাদেশ নিজেই। পরিবেশ রক্ষায় পাটকে সামনে আনতে তাই বৈশ্বিক আগ্রহ বাড়ানোর ক্ষেত্রেও সোনালী আঁশের দেশ বাংলাদেশকেই কাজ করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আলো থাকছে। সিরিজ বাঁচাতে আবুধাবিতে দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের মুখোমুখি হবে টাইগাররা। ওয়ার্ল্ড কাপের সরাসরি খেলার সমীকরণে জয় ফেরার চ্যালেঞ্জ। ব্যাটিং নিয়ে হতাশ তামিম ইকবাল। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজ এলাকায় পরিচ্ছন্নতা, মশক নিধন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেখানে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে তাদের যেই ডেঙ্গু নিয়ন্ত্রণের কার্যক্রম এবং এই অবৈধ স্থাপনা যেগুলো রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, সেটির বিশেষ যে অভিযানের কথা বলা হচ্ছে সেই অভিযানটির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে র্যালি এই মুহূর্তে চলছে এবং আমরা দেখেছি যে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন আজকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব এবং যে দক্ষিণের প্রশাসক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তারা উপস্থিত ছিলেন। এবং আজকে তাদের যে কার্যক্রম পরিচালিত হবে সেটি মূলত 1300 যে কর্মী আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, সেই 1300 কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এলাকা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার যে সকল জায়গাগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন আছে যে জায়গাগুলো, তো সেগুলো আসলে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করবেন। এবং যেহেতু বৃষ্টি চলছে, বৃষ্টির মৌসুম, কীটতত্ত্ববিদরা বলছেন যে এই বৃষ্টি মৌসুমে কিন্তু আগামীতে যে ডেঙ্গু পরিস্থিতি অনেকটা ভয়াবহ আকার ধারণ করার একটা রিস্ক থাকে, সেই জায়গা থেকে আসলে তাদের যেই আজকের অভিযান, বিশেষ অভিযানের কথা বলছেন, সেই অভিযানটি আসলে বড় ভূমিকা রাখবে বলে আসলে যেমনটা প্রশাসক এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব যেমনটা আসলে বলছিলেন। এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের যে আসলে অবৈধ স্থাপনা এবং দোকানপাট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং সেগুলো উচ্ছেদ করে সেখানে ফুলের টব বসানো হবে যেন পরবর্তীতে সেই দোকানগুলো বসাতে না পারেন। এবং শুধু দক্ষিণ সিটি কর্পোরেশনই নয়, সকলের সহযোগিতা আসলে তারা কামনা করছেন যেন এই সকল পরিস্থিতি মোকাবেলায় বা ডেঙ্গু মোকাবেলায়
সকলের সহযোগিতায় যেন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, এমনটা আসলে এই যে র্যালিটি পরিচালিত হচ্ছে সেই র্যালিটিতে এই জনসচেতনতার যে স্লোগান, সেই স্লোগানে কিন্তু তারা ফুটিয়ে তুলছেন। তো এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে এই টিএসসি চত্বরে এসে কিন্তু তাদের র্যালিটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শেষ হলো। এখন কিন্তু তাদের যে কার্যক্রম বিভিন্ন জায়গার আশেপাশে যে সকল ময়লা স্থানগুলো রয়েছে বা পানি জমে রয়েছে সেই জায়গাগুলো এখন পরিষ্কার কার্যক্রমগুলো তারা চালাবেন। তো সব কিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। 11 জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও নেই একজনও। মেডিকেল অফিসার, নার্স, টেকনিশিয়ান সহ অন্যান্য পদেও জনবল সংকট। এতে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীরা। তবে লোকবল সহ অন্যান্য সংকট সমাধানের চেষ্টা চলছে জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, সময়মতো চিকিৎসক না আসায় সেবা নিতে এসে বিড়ম্বনায় রোগীরা। প্রায় নিত্যদিনের এমন ভোগান্তি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 2015 সালে হাসপাতালটি 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হয়। 11 জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে নেই একজনও। 12 জন মেডিকেল অফিসারের বিপরীতে আছেন মাত্র 5 জন। এছাড়া 4 জন মিডওয়াইফ পদের সবই শূন্য। সবসময় 100 প্লাস রোগী ভর্তি থাকে, যেই কারণে আমরা আমাদের রোগীদেরকে কাঙ্ক্ষিত সেবা দিতে পারি না। আমাদের ডাক্তার কম, আমাদের নার্সও সংকট ছিল। 30 তারিখ আমাদের 21 জন নার্স যোগদান করছে। রোগীদের অভিযোগ, অনেক চিকিৎসক বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের চেম্বার নিয়ে ব্যস্ত থাকায় নিয়মিত আসেন না হাসপাতালে। এছাড়া টিকিট কাউন্টারে নেওয়া হচ্ছে বাড়তি টাকা না দিলে মিলে না কাঙ্ক্ষিত ওষুধও। হাসপাতালে এক্স-রে মেশিন থাকলেও টেকনিশিয়ানের অভাবে বন্ধ। সরকার আমাদেরকে জন্য দেয় বিনামূল্য ওষুধ, তাদেরকে 50 টাকা দিলে তারা ওষুধ দিবে না, ওষুধ দেয় না। সব ডাক্তারের চেম্বার আছে, এখানে নামদারি কতক্ষণ বসে আর কি। বৃহস্পতিবার একবার আসছি, ডাক্তার পাইনি, এখন আজকেও আসছি। কোনো ডাক্তার আসে না, মানুষ উদ্যমে এখানে শুয়ে থাকি, কোনো লাভ আছে না। যথাযথ চিকিৎসা সেবা না দেওয়ার পেছনে জনবল সংকটকেই দায়ী করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে বললেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। যদি আমরা কনসালটেন্ট যদি সঠিকভাবে প্রদান করা হতো এবং আরও আমরা মেডিকেল অফিসার যদি পদ অনুযায়ী যদি আমরা এখানে যদি পেতাম, তাহলে হয়তোবা আমরা রোগীদেরকে আরও ভালোভাবে স্বাস্থ্যসেবা দিতে সম্মত পারতাম। হাসপাতালটিতে প্রতিদিন প্রায় 500 রোগী চিকিৎসা সেবা নেন। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সকালে ডাকসু ও মর্নিং রাইডার্সের যৌথ উদ্যোগে রান উইথ ডাকসু ভিপি রানিং ইভেন্টে যোগ দিয়ে কথা বলেন তিনি। এতে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম আরও বলেন, শারীরিকভাবে ফিট না থাকার কারণে যুব সমাজের অনেকের রোগ ব্যাধি বৃদ্ধি পাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফিট থাকার জন্য শরীর চর্চা করা উচিত। আমরা যদি শারীরিকভাবে সুস্থ থাকতে চাই এবং মানসিকভাবে প্রশান্ত থাকতে চাই এবং কনফিডেন্ট থাকতে চাই, আমাদেরকে অবশ্যই শারীরিক কসরত করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। বর্তমানে যুব সমাজের বিভিন্নভাবে তাদের রোগ ব্যাধি বৃদ্ধি পাচ্ছে। অনেকের আমাদের রিসেন্ট সময়ে অনেক শিক্ষার্থীরা তারা মারা গিয়েছে ফিজিক্যালি তারা ফিট না থাকার কারণে। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং সকল স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের অনুরোধ করব, আমরা যেন শারীরিকভাবে এবং মানসিকভাবে ফিট থাকার জন্য রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করি। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট এর উদ্যোগে এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগিতা অনুষ্ঠিত হয়েছে 5 কিলোমিটার হাফ ম্যারাথন। ভোরে জাতীয় মানসিক ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণ থেকে ম্যারাথনটি শুরু হয়ে পুনরায় একই প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে অংশ নেন 3 শতাধিক দৌড়বিদ, নানা বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। আয়োজকরা বলেন, মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতেই এই আয়োজন।
গাজীপুরে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনার আহত হয়েছেন অন্তত 10 জন। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে শিবচরের কুতুবপুরে এই ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। কুতুবপুর এলাকায় আসলে যাত্রীবাহী বাসটি সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি ছিটকে সড়কের অপর পাশে চলে যায়। এ সময় ওই কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় আরেকটি বাস। এ সময় ঘটনাস্থলে মারা যান একজন, আহত হন অন্তত 10 জন। পরে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 1 কিলোমিটার অংশ জুড়ে খানাখন্দে ভরা। এতে যানবাহনের ধীরগতিতে তৈরি হচ্ছে যানজট। চালকরা বলছেন, বেহাল সড়কের কারণে গন্তব্যে পৌঁছাতে দেরির পাশাপাশি বিকল হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। সড়ক ও জনপথ বিভাগ বলছে, স্থায়ী সমাধানের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাহার রায়হানের তথ্য এবং ছবিতে রিপোর্ট। খানাখন্দে ভরা সড়কে যানবাহনের ধীরগতি, বৃষ্টি হলে ভোগান্তি বাড়ে চরমে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে আলেখারচর বিশ্বরোড থেকে নাজিরা বাজার পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়কে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। কুমিল্লা থেকে ঢাকা আসতে 2 ঘন্টা লাগলেও সড়কের বেহাল দশার কারণে 3 থেকে 4 ঘন্টা লাগছে। পরিবহন চালকরা বলছেন, যানজটের পাশাপাশি সড়কের খারাপ অবস্থায় প্রতিনিয়ত বিকল হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। সড়ক বিভাগ সাময়িকভাবে মেরামত করলেও ভারী যানবাহনের চাপে পুনরায় নষ্ট হচ্ছে অভিযোগ স্থানীয়। গুরুত্বপূর্ণ একটা ইউটার্নের ভিতরে এই বড় একটা গর্তর কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। এই গর্ততে গাড়ির চাকা পড়ে প্রতিনিয়ত দুর্ঘটনা করতেছে। ঘোড়া রাস্তায় বড় বড় গাটা গপর ভাঙ্গা গাড়ি চালানো যায় না, স্প্রিং ভাঙ্গিয়া যায়। রাস্তায় কাজ এটা সামরিক কারণে করে, এটা করতে হবে আপনার পাত্র ডালাই, তাহলে টিকবে না। প্রায় গাড়ি দেখা যাচ্ছে যে একটা ট্রিপ মেরে আসার পরে আবার ওয়ার্কশপে যেতে হচ্ছে। সুতরাং আমি মনে করি যে অতি দ্রুত এই রাস্তার কাজগুলি করা উচিত। সড়ক ও জনপথ বিভাগ বলছে, স্থায়ী সমাধানের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, শীঘ্রই কাজ শুরু হবে। আমরা আগামী 2-4 দিনের মধ্যে থেকে কাজটা ধরবো এবং এটা হচ্ছে এটা পার্মানেন্ট ন্যাচারাল কাজ হবে। এইখানে আমরা হচ্ছে জাতীয় মহাসড়কে এখানে আমরা রিজিড পেমেন্ট করব, কংক্রিটেড পেমেন্ট করব। জেলার 900 কিলোমিটার সড়কের মধ্যে প্রায় 100 কিলোমিটারের অবস্থা এমন নাজুক। সময় সংবাদ, কুমিল্লা। চাঁদপুরের পানের খাতে ছড়িয়েছে বিদেশেও, যদিও ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলার পান চাষিদের। তাদের দাবি, খরচের সিকি ভাগও উঠছে না। এ অবস্থায় ব্যয় কমিয়ে উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় ফারুক আহমেদের রিপোর্ট। সারি সারি পান গাছ, ঝুলছে ছোট বড় পান পাতা, এমন চিত্র চোখে মেলে চাঁদপুরের হাইমচরের আলগি, মহাজমপুর, কমলাপুর, গন্ডামারা, ফরিদগঞ্জের লাড়ুগা, বিরামপুর, গোবিন্দপুর ও হাওয়াকান্দি সহ অনেক গ্রামে, যেখানে চাষ হয় সুস্বাদু এই পান। বর্তমানে পানের ভরা মৌসুমে ব্যস্ত কৃষকেরা, কেউ গাছ পরিচর্যায়, কেউ বা পরিপক্ক পান বাজারজাত করতে। গত বছর প্রতি বিড়া দাম ছিল 150 থেকে 200 টাকা পর্যন্ত, যা দেখে এবার আবাদ বাড়িয়েছে চাষিরা। বাজারেও চাহিদা রয়েছে, তবে দাম পড়তির কারণে উঠছে না তাদের উৎপাদন ব্যয়ও। আমরা ডামলা লইতে পারতেছি না, দেখেন স্যার বোরের কি অবস্থা, পান ছোট হয়ে গেছে। পানের দাম কম, একবারে কম। এই পানে বর্তমানে 1 বিঘা পান পছন্দ যায় 10 টাকা। এই 10 টাকা পান বেচলে একটা গিরস বাঁচে কিভাবে? পান চাষ করে এখন আমরা পানের পয়সা পাইতেছি না। আমরা পান যেই পান বেশি আমার গাতির দামই হয় না। কৃষি বিভাগ বলছে, পানের উৎপাদন বাড়াতে চাষিদের সহায়তা দেওয়া হচ্ছে, দাম নির্ধারণে কিছুই করার নেই তাদের। আমরা তাদেরকে বিভিন্ন রোগ, তারপর নতুন জাত টেকনোলজি পরামর্শ দিতেছি যে ভবিষ্যতে আপনারা পানের আবাদ বৃদ্ধি করেন, আশা করি আপনাদের ফলন বাড়বে এবং দামও ন্যায্য পাবেন। কৃষি বিভাগের তথ্য মতে চাঁদপুরের হাইমচর ও ফরিদগঞ্জে মোট 500 হেক্টর জমিতে পানের চাষ হয়। গত বছরও এই 2 উপজেলায় উৎপাদিত পানের মূল্য ছিল 50 কোটি টাকা। যেখানে ছিল 150 থেকে 200 টাকা প্রতি বিড়া পান, তা এখন বিক্রি হচ্ছে 10 থেকে 50 টাকায়। এতে চরম দুর্দিন যাচ্ছে পান চাষিদের। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। কলের সময় এবার দেশের বাইরের খবর। যুদ্ধবিরতি কার্যকরের পর ধীরে ধীরে গাজায় ফিরতে শুরু করেছেন
ফিলিস্তিনি বাস্তুচ্যুতরা। তবে এখনও গাজা থেকে পুরোপুরি সরে যায়নি ইসরায়েলি সেনারা। যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণে ইসরায়েলে পৌঁছাতে শুরু করেছে মার্কিন সেনারাও। এদিকে টেলিভিশনে দেয়া বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, হামাসের হাতে জিম্মির সকল মৃত ব্যক্তিরা বাড়ি ফিরবে না। জিম্মিদের বিনিময়ে মুক্তি পেতে যাওয়া 250 ফিলিস্তিনি বন্দীর নাম প্রকাশ করেছে তার প্রশাসন। তবে চূড়ান্ত তালিকায় এখনও সম্মতি জানায়নি হামাস। আর মাত্র দিন দুয়েকের অপেক্ষা, তারপরই মায়ের কোলে ফিরবে সন্তানেরা। বন্দি বিনিময়ের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা আসার পর থেকেই আশায় বুক বাঁধেন ফিলিস্তিনিরা। দলে দলে পায়ে হেঁটেই রওনা দেন নিজ নিজ বাসস্থানের উদ্দেশ্যে। তবে ফিরে দেখেন চেনা পরিচিত ঘরবাড়ি, রাস্তাঘাট, কোনো কিছুরই আর অস্তিত্ব নেই। বাড়ি ফেরার উচ্ছ্বাস রূপ নেয় হারানোর বেদনায়। তবুও তাদের মনের কোণে এক টুকরো স্বস্তি, যুদ্ধ শেষ হয়েছে। আমার বাড়ি কোথায় বা আমাদের এলাকাটা কোনো কিছুই আমি চিনতে পারছি না। এমনকি রাস্তা চেনারও কোনো সুযোগ নেই। সত্যি বলতে আমি শুধু গাজায় নয়, আমাদের জীবনেরই কোনো মাইল ফলক খুঁজে পাচ্ছি না। তবে চুক্তি অনুযায়ী গাজা থেকে এখনো পুরোপুরি সেনা সরিয়ে নেয়নি ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জানান, বেশ কিছু জায়গায় অবস্থান ছাড়বে না সেনারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে গাজার উত্তরাঞ্চলের বেইত হানুন, বেইত লাহিয়া, সেজাইয়া এবং আরও কিছু অঞ্চলে না যেতে ফিলিস্তিনিদের হুঁশিয়ারি দেন তিনি। যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণে এর মধ্যেই ইসরায়েলে পৌঁছাতে শুরু করেছে মার্কিন সেনারা। এদিকে প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেন, গাজায় নিহত সব জিম্মির দেহ হয়তো ইসরায়েলে ফিরবে না। টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেন, নিহত সব জিম্মির মরদেহ উদ্ধার করতে হামাস সক্ষম হবে না। তবে ইসরায়েল তাদের জিম্মিদের অবস্থান শনাক্ত ও মরদেহ ফিরিয়ে আনতে দ্রুত কাজ করবে। সে উদ্দেশ্যে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিদের নিয়ে টাস্ক ফোর্সও গঠন করা হচ্ছে। এর মধ্যেই ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে মুক্তি পেতে যাওয়া 250 ফিলিস্তিনি বন্দীর তালিকা প্রকাশ করেছে তেল আবিব। তবে সেই তালিকার চূড়ান্ত অনুমোদন দেয়নি হামাস। তাদের দাবি, মারওয়ান বারঘৌতি, আহমদ সাদাত, হাসান সালামে এবং আব্বাস আল সাইদ সহ হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম তালিকায় উল্লেখ নেই। টেলিগ্রাম পোস্টে সংগঠনটি জানায়, চূড়ান্ত চুক্তিতে পৌঁছালে প্রিজনার্স মিডিয়া অফিস প্ল্যাটফর্মে তালিকা প্রকাশ করা হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। চীনের ওপর নতুন করে আরও 100% শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চীনের বিরল খনিজ রফতানিতে কড়াকড়ি নিয়ন্ত্রণ জোরদারের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব মন্তব্য করেন ট্রাম্প। এই পদক্ষেপ মার্কিন অর্থনীতি এবং আন্তর্জাতিক বাজারে বিরূপ প্রভাব তৈরি করেছে। ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি নিয়ে শুরু থেকেই দ্বন্দ্ব চলছে চীন ও যুক্তরাষ্ট্রের। পাল্টাপাল্টি হুমকি ও শুল্কারোপে পিছিয়ে নেই দেশ দুটির কোনোটি। চীনের নতুন রফতানি নিয়ন্ত্রণ পরিকল্পনা কার্যকরের পর সেই উত্তেজনার পালে আবারও হাওয়া লাগলো। ওই পরিকল্পনায় বিরল খনিজ রফতানি ও উৎপাদন প্রযুক্তি, সামরিক ও সেমিকন্ডাক্টর ব্যবহারের উপর নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত থাকায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের এই নীতি কার্যকর হওয়ার পর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, চীন প্রতিনিয়ত শত্রুতামূলক পদক্ষেপ নিয়ে যাচ্ছে, যা বিশ্ববাজারকে স্থবির করে দেবে। চীন সহ বিশ্বের সব দেশ এতে নেতিবাচকভাবে প্রভাবিত হবে বলেও সতর্ক করেন ট্রাম্প। এ অবস্থায় 1 নভেম্বর থেকে চীনের উপর আরও 100% শুল্কারোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। একই দিন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সফটওয়্যার রফতানির উপরেও নিয়ন্ত্রণ আনার কথা জানান তিনি। এছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিলেরও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, এ অবস্থায় তার সঙ্গে দেখা করার কোনো কারণ আছে বলে তিনি মনে করেন না। ট্রাম্পের এই পদক্ষেপের পর বিশ্বজুড়ে শেয়ার বাজারে পতন দেখা যায়। বিনিয়োগকারীদের শঙ্কা, চীনের সঙ্গে নতুন বাণিজ্য যুদ্ধ মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পদত্যাগের 4 দিন পরই আবারও ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে ফিরলেন সেবাস্তিয়ান লেকর্নু। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার রাতে তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। এলিসি প্রাসাদে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর লেকর্নুকে পুনর্বহালের ঘোষণা দেন ম্যাক্রোঁ। কয়েকদিন আগেই এই পদ চান না বলে ক্ষমতা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী। তবে নতুন বাজেট উপস্থাপনের শেষ সময় ঘনিয়ে আসায় দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হন প্রেসিডেন্ট। নতুন প্রধানমন্ত্রীকে আগামী সোমবারের মধ্যেই সংসদে 2026 সালের বাজেট উপস্থাপন করার দায়িত্ব দেওয়া হয়েছে।
সকালের সময় বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজের খবর। হারলেই সিরিজ হাতছাড়া, আর তেমনটা হলে আফগানদের কাছে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখাবে মেহেদী মিরাজের দল। এমন কঠিন পরীক্ষায় একাদশে পরিবর্তন এনে পুনঃশক্তির দল সাজানোর সম্ভাবনা বেশি টাইগারদের। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। টি-20-র উল্টো চিত্র, একটা সময়ের পছন্দের ফরম্যাট ওয়ানডেতে 50 ওভারের ক্রিকেটটা যেন ভুলেই গেছে টিম টাইগার্স। 2023-24-এর পর টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারের চোখ রাঙানি এই আফগানদের কাছেই। টানা 3 ওয়ানডে সিরিজ হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ডকে সামনে রেখেই মাঠে নামবে বাংলাদেশ। 3 ম্যাচের সিরিজে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই। অধিনায়ক মিরাজেরও প্রমাণ দিতে হবে নিজের নেতৃত্বের যোগ্যতার। আছে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণও। এ তো গেল শুধু আফগানিস্তানের হিসেব। আন্তর্জাতিক ওয়ানডেতেও গল্পটা একই রকম হতাশার। শেষবার একটা ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতিটা 19 মাসের পুরনো। শ্রীলঙ্কাকে হারানোর পরে এই ফরম্যাটে আর কোনো অর্জন নেই বাংলাদেশের। শেষ 1 বছরে মাত্র 2 ওডিআই জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। মলিন অধিনায়ক মেহেদী মিরাজের পরিসংখ্যানটাও, তার নেতৃত্বে 8 ম্যাচ খেলা বাংলাদেশের জয়ের সংখ্যা মাত্র একটাই। ডু অর ডাই ম্যাচে অধিনায়ককে পরিবর্তন আনতে হচ্ছে একাদশে। প্রথম ম্যাচে স্বীকৃত 2 স্পিনার নিয়ে নামার সিদ্ধান্ত ছিল প্রশ্নবিদ্ধ। আবুধাবির মন্থর উইকেটে 3 পেসারের যৌক্তিকতাও ছিল না বেশি। সিরিজ বাঁচানোর মিশনে বাড়তি স্পিনার খেলাবে টিম ম্যানেজমেন্ট। ফেরানো হবে রিশাদ হোসেনকে, ফিরবেন অভিজ্ঞ মোস্তাফিজুর রহমানও। তাদের জায়গা করে দিতে বেঞ্চে বসবেন তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ। শুধু একাদশে বদল আনলেই চলবে না, অধিনায়ক মিরাজকে পাল্টাতে হবে নিজের ব্যাটিং অ্যাপ্রোচটাও। তার মন্থর গতির ইনিংস ভুগিয়েছে সবশেষ ম্যাচে। বাংলাদেশ দলেরও মাথা ব্যথার কারণ ওই অতিরিক্ত ডট বল। সিরিজ বাঁচাতে তাই রানিং বিটুইন দ্য উইকেট হতে পারে বড় সমাধান। টিম ম্যানেজমেন্টও গুরুত্ব দিচ্ছে একই বিষয়ে। সাদা বলের ফরম্যাটে যা কিনা পুরনো সমস্যা টিম বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন নাইম শেখ। ভিসা জটিলতা কাটিয়েছেন, তবে তার সম্ভাবনা নেই শুরুর একাদশে থাকার। সাব্বির মিথুন, সময় সংবাদ। পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণীয় খাগড়াছড়ির আলোটিলা রেছাং ঝর্ণা। তবে এখন নতুন করে চোখ জোড়াচ্ছে নিউজিল্যান্ড পাড়া। এই পাড়ার সবচেয়ে আকর্ষণীয় রূপ সড়ক থেকেই বর্ষার সময় আলুটিলা পাহাড়ের মেঘের ভেলা দেখা। কেবল সবুজ প্রকৃতিই নয়, সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় ওই একই স্থান থেকে। পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য এবং ছবি নিয়ে থাকছে রিপোর্ট। নিউজিল্যান্ড সড়ক নাম শুনে ভিনদেশি মনে হলেও পাসপোর্ট ভিসা ছাড়াই দেশের মধ্যে ঘুরতে পারবেন সবুজের ক্যানভাস খ্যাত এই সড়কে। পার্বত্য জেলা খাগড়াছড়ি শহর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে নিউজিল্যান্ড পাড়া অবস্থিত। দৃষ্টিনন্দন হওয়ায় পৌর শহরের এই এলাকাটির নাম রাখা হয়েছে নিউজিল্যান্ড পাড়া। প্রায় 1 দশক অবহেলা অযত্নে পড়ে থাকার পর সড়কটি নতুন করে সংস্কার হওয়ায় মিলেছে আকর্ষণ, পাল্টে গেছে দৃশ্যপট। ধান ক্ষেতের মাঝখানে সড়ক থেকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মনোরম দৃশ্য যে কাউকে আকৃষ্ট করবে। এই পাড়ার সবচেয়ে আকর্ষণীয় রূপ হচ্ছে সড়কের ওপর বসে বর্ষার সময় আলুটিলা পাহাড়ের ওপর মেঘের ভেলা দেখা। প্রতিদিন এ দৃশ্য দেখতে নানা বয়সী পর্যটক ভিড় করেন এই স্পটে। এখানকার প্রাকৃতিকগুলো সবুজ, ঘাস ধানগুলো অনেক সময় সবুজ থাকে। এই কারণে এখানকার লোকজন যারা আমরা আছি সবাই মিলে আমরা এটাকে নাম দিই নিউজিল্যান্ড। এখানে আমরা প্রতিদিন ঘুরতে আসছি। এখানে আসলে একটা অনুভূতি করা ভালো লাগে। ব্যবসাটা আসলে 2 মাস হলো শুরু করছি। এখন প্রথম দিকে একটু কম ছিল, এখন মোটামুটি ভালোই চলছে। সড়কের সৌন্দর্য বাড়াতে স্ট্রিট লাইট স্থাপন, ফুটপাত নির্মাণ ও ফুল গাছ লাগানোর কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিছু গাছ সিলেক্ট করেছি যেগুলো মানে এখানকার পরিবেশ ধ্বংস করবে না, কিন্তু পুরো এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে একটা ভূমিকা রাখবে। পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন পদক্ষেপের কথা জানান জেলা প্রশাসক। আমরা চাই যাতে এই জায়গাটির বৈচিত্র্য বজায় থাকুক এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকুক, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। 16 মিটার দীর্ঘ নিউজিল্যান্ড সড়কটি সংস্কারে ব্যয় হয়েছে 8 কোটি টাকা। সময় সংবাদ, খাগড়াছড়ি।
এ পর্যায়ে সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। একীভূত হচ্ছে না এনসিপি ও গণ অধিকার পরিষদ। দলের নাম, নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো নিয়ে মত বিরোধী কারণ। নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা প্রশ্নেই বিপরীত মেরুতে দল দুটি। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী শহীদুল আলম। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম বিমানবন্দরে কড়া নিরাপত্তা। সন্দেহজনক যাত্রীদের উপর নজরদারি জোরদার। সমুদ্র বন্দর এলাকায় মিছিল সমাবেশ নিষিদ্ধ। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল আলিফ। ধন্যবাদ আইরিন। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।